প্রিয় ছাত্ররা, আজকে আমরা অর্থনীতির দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিকে 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে। প্রথমেই আমরা জেনে নেব স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কাকে বলে। স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা এর সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় যে চাহিদা অপেক্ষকের অন্তর্গত যে কোনো একটি স্বাধীন চলকের 1% পরিবর্তনের ফলে চাহিদা পরিমাণে শতকরা যত ভাগ পরিবর্তন হয় তাকে বলে চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতার এই সংজ্ঞার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে চাহিদা অপেক্ষক, যা প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করেছি। চাহিদা অপেক্ষক dx equals to function of px, y, po, t, etc. etc. এই স্থিতিস্থাপকতা আলোচনার সময় আমাদের খেয়াল রাখতে হবে অপেক্ষকের যে স্বাধীন চলকগুলো, অর্থাৎ দ্রব্যের দাম, ক্রেতার আয়, অন্যান্য দ্রব্যের দাম, এগুলি কী হারে পরিবর্তন করছে এবং তার প্রভাব চাহিদার উপর কীভাবে পড়ছে। বিষয়টি সমীকরণের আকারে আমরা দেখাতে পারি। চাহিদার স্থিতিস্থাপকতা ইকুয়ালস টু চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই চাহিদার নির্ধারকদের যে কোনো একটি শতকরা পরিবর্তন। আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো একটি নির্ধারকের সাপেক্ষে যখন আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করব তখন ধরে নিতে হবে অন্যান্য স্বাধীন চলকগুলি বা নির্ধারকগুলি স্থির আছে। এবার আমরা দেখব চাহিদার স্থিতিস্থাপকতা কত ধরনের হতে পারে। আমরা আগে বলেছি চাহিদার অপেক্ষক dx equals to function of px, y, po, t ... এই অপেক্ষক থেকে আমরা লক্ষ্য করছি যে চাহিদা মূলত নির্ভর করে 4টি বিষয়ের উপর। px মানে সেই দ্রব্যের দাম, y ক্রেতার আয়, po হলো অন্যান্য দ্রব্যের দাম, আর t হলো ব্যক্তির রুচি পছন্দ। এই 4টি নির্ধারকের মধ্যে t, যেটা ক্রেতার রুচি পছন্দ, এটা পুরোপুরি একটা মানসিক বিষয়। গাণিতিক আকারে এটাকে প্রকাশ করা প্রায় অসম্ভব। সেই কারণে স্থিতিস্থাপকতার আলোচনায় টি এটাকে আমরা স্থির ধরে নেব। বাদ বাকি থাকলো px, y, po, এবং এই 3টে নির্ধারকের সাপেক্ষে চাহিদার স্থিতিস্থাপকতা কেমন হতে পারে তার ভিত্তিতে 3 ধরনের চাহিদার স্থিতিস্থাপকতার কথা আমরা আলোচনা করেছি। প্রথম হলো নিজ দামগত স্থিতিস্থাপকতা px এর সাপেক্ষে, আয়গত স্থিতিস্থাপকতা y এর সাপেক্ষে, আর পারস্পরিক স্থিতিস্থাপকতা যেটা po বা প্রাইসেস অফ আদার কমোডিটিস বা আদার প্রোডাক্ট এর সাপেক্ষে। এবার আমরা বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। প্রথমেই আয়গত স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড নিয়ে আলোচনা করব। আয়গত স্থিতিস্থাপকতা বিষয়টা হলো চাহিদা অপেক্ষকের যে সমস্ত স্বাধীন চলক আছে তাদের মধ্যে ক্রেতার আয় বাদে অন্যান্যগুলি স্থির রেখে ক্রেতার আয় যদি 1% পরিবর্তন ঘটানো হয় তাহলে চাহিদার ক্ষেত্রে যে শতাংশিক পরিবর্তনটুকু হয় তাকে আয়গত স্থিতিস্থাপক বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বলে। এখন এই আয়গত স্থিতিস্থাপকতা এটা কিভাবে পরিমাপ করা হয় আমরা সহজ সমীকরণের সাহায্যে বিষয়টা দেখিয়েছি গাণিতিক আকারে। চাহিদা আয়গত স্থিতিস্থাপকতা EY দ্বারা চিহ্নিত করা হয় সমান সমান চাহিদা শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই ক্রেতার আয়ের শতকরা পরিবর্তন। চাহিদা শতকরা পরিবর্তন এটা আমরা পরিমাপ করি চাহিদা পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা বা মূল চাহিদা, আর ক্রেতার আয়ের শতকরা পরিবর্তন এটা পরিমাপ করা হয় একইভাবে ক্রেতার আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই ক্রেতার মূল বা প্রাথমিক আয়। এটাকে আমরা যদি চিহ্নের আকারে প্রকাশ করি তাহলে হয় ডেল্টা কিউ বাই কিউ
ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই বাই ওয়াই সমান সমান ডেল্টা কিউ ওয়াই বাই ডেল্টা ওয়াই সমান সমান ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ডট ওয়াই বাই কিউ। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখানে কিউ হলো চাহিদার পরিমাণ, ওয়াই হলো ক্রেতার আয়, আর ডেল্টা এটা ব্যবহার করা হয় কোনো চলকের সামান্য পরিবর্তন বোঝাতে। ডেল্টা কিউ মানে হলো দ্রব্যের চাহিদার সামান্য পরিবর্তন, ডেল্টা ওয়াই মানে হলো ক্রেতার আয়ের সামান্য পরিবর্তন। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে এই আয়গত স্থিতিস্থাপকতা সবসময় ধনাত্মক হয়। যদি আয়গত স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয় তাহলে বুঝতে হবে সেই দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য নয়, অর্থাৎ ক্রেতার আয় বাড়লে এই দ্রব্যের চাহিদা কমে। এই দ্রব্যগুলিকে পরিভাষায় বলে নিকৃষ্ট দ্রব্য বা ইনফেরিয়ার গুডস। এবার আমরা চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পারস্পরিক স্থিতিস্থাপকতা বিষয়টি হলো অন্যান্য দ্রব্যের দামের সাপেক্ষে আমাদের আলোচ্য দ্রব্যের চাহিদার কি পরিবর্তন ঘটে। তো এই বিষয়টি আমরা সংজ্ঞায়িত করতে পারি এইভাবে যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে সংশ্লিষ্ট দ্রব্যের দামের 1% পরিবর্তনের ফলে আলোচ্য দ্রব্যের চাহিদার যে হারে পরিবর্তন হয় তাকে বলে পারস্পরিক স্থিতিস্থাপকতা বা ক্রস প্রাইস ইলাস্টিসিটি। আয় স্থিতিস্থাপকতার মতো একইভাবে আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি ডেল্টা কিউ বাই ডেল্টা পিও ডট পিও বাই কিউ, যেখানে কিউ হলো দ্রব্যের চাহিদা পরিমাণ, ডেল্টা কিউ মানে হলো দ্রব্যের চাহিদার পরিমাণে পরিবর্তন, পিও হলো অন্যান্য বা সংশ্লিষ্ট দ্রব্যের দাম, আর ডেল্টা পিও হলো একইভাবে অন্যান্য বা সংশ্লিষ্ট দ্রব্যের দামের পরিবর্তন। এখন এই পারস্পরিক স্থিতিস্থাপকতা এই বিষয়টি দরকার হয়ে কেন পড়ল? পারস্পরিক স্থিতিস্থাপকতার মান শূন্য হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। যদি এই স্থিতিস্থাপকতার মান শূন্য হয় তাহলে বুঝতে হবে যে দ্রব্য দুটি নিয়ে আমরা আলোচনা করছি সেই দ্রব্য দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই। যদি এই পারস্পরিক স্থিতিস্থাপকতার মান হয় ধনাত্মক, ধনাত্মক হওয়ার অর্থ হলো যে সংশ্লিষ্ট দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের আলোচ্য দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে দ্রব্য দুটি হবে পরিবর্ত দ্রব্য, অর্থাৎ পারস্পরিক স্থিতিস্থাপকতা বা EP0 বা EPO যদি পজিটিভ বা ধনাত্মক হয় তাহলে সেই দ্রব্য দুটি অবশ্যই হবে পরিবর্ত দ্রব্য। আর যদি পারস্পরিক স্থিতিস্থাপকতা ক্রস প্রাইস ইলাস্টিসিটি এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে অন্যান্য দ্রব্যের দাম যদি বেড়ে যায় আমাদের আলোচ্য দ্রব্যের চাহিদা পরিমাণ কমে যাবে। এক্ষেত্রে দ্রব্য দুটি হলো কমপ্লিমেন্টারি বা পরিপূরক দ্রব্য। তাহলে আমরা পারস্পরিক স্থিতিস্থাপকতা মান থেকে বুঝতে পারি যে দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক কেমন। সংক্ষেপে আমরা বলতে পারি ক্রস প্রাইস ইলাস্টিসিটি এটা যদি ধনাত্মক হয় তবে দ্রব্য দুটি হবে পরিবর্ত দ্রব্য, আর এটা যদি ঋণাত্মক হয় তাহলে দ্রব্য দুটি হবে পরিপূরক দ্রব্য। সবশেষে আমরা আলোচনা করব দ্রব্যের নিজ দামগত স্থিতিস্থাপকতা বা ওন প্রাইস ইলাস্টিসিটি। স্বাভাবিকভাবে দ্রব্যের দামগত স্থিতিস্থাপকতা বলতে আমরা এই নিজ দামগত স্থিতিস্থাপকতা এটাকেই বুঝিয়ে থাকি, এবং এর সংজ্ঞা হিসেবে বলা হয় যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে দ্রব্যের দামের 1% পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদার যে হারে পরিবর্তন হয় তাকে বলে দামগত স্থিতিস্থাপকতা বা প্রাইস এলাস্টিসিটি। আগের মতোই আমরা এই চাহিদার
স্থিতিস্থাপকতা বা ইপি, এটাকে আমরা প্রকাশ করতে পারি ডেল্টা কিউ বাই ডেল্টা পি ডট পি বাই কিউ, যেখানে ডেল্টা কিউ হলো দ্রব্যের চাহিদার পরিবর্তন, ডেল্টা পি হলো দ্রব্যের দামের পরিবর্তন, পি হলো দ্রব্যের প্রাথমিক পর্যায়ে দাম, আর কিউ হলো প্রাথমিক পর্যায়ে দ্রব্যের চাহিদা পরিমাণ। এখন নর্মালি বা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে এই নিজ দামগত স্থিতিস্থাপকতা বা দামগত স্থিতিস্থাপকতা এটার মান সবসময় নেগেটিভ হয় বা ঋণাত্মক হয়। ঋণাত্মক হয় কারণ চাহিদার সূত্রের কারণে। চাহিদা সূত্র আমাদের বলে যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা পরিমাণ কমে। স্বাভাবিক কারণেই একটা পজিটিভ একটা নেগেটিভ, আলটিমেটলি টোটালটার ভ্যালু নেগেটিভ হয়ে যায়। সেই কারণে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা সবসময় নেগেটিভ হয়। যদি দেখা যায় কোনো কারণে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা পজিটিভ হয়ে যাচ্ছে, ধনাত্মক হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সেই দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য নয়। সেই দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য নয়, সেটা হতে পারে গিফেন দ্রব্য বা এই জাতীয় দ্রব্য। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে নিজ দামগত স্থিতিস্থাপকতা সবসময় ঋণাত্মক হবে, কিন্তু এটাকে যখন আমরা প্রকাশ করি তখন এর চরম মান বা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আমরা প্রকাশ করি, এবং সেক্ষেত্রে আমরা মড এই সব চিহ্নটা ব্যবহার করি, যার অর্থ হলো চিহ্ন ব্যতিরেকে এর মান আমরা নির্ধারণ করব। সাপোজ ধরে নেই যে কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা -0.5, কিন্তু নর্মালি আমরা বলি এটার স্থিতিস্থাপকতা 0.5। তো যখনই আমরা এটাকে 0.5 বলবো তখন আমরা ধরেই নেব এর আগে একটা নেগেটিভ বা ঋণাত্মক চিহ্ন আছে। এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এবার আমরা দেখব কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ভর করে সেই দ্রব্যের প্রকৃতির উপর, অর্থাৎ দ্রব্যটি কোন প্রকৃতির দ্রব্য। যদি দ্রব্যটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয় তাহলে তার স্থিতিস্থাপকতা অবশ্যই কম হবে। আবার যদি দেখা যায় সেই দ্রব্যটি বিলাস দ্রব্য, তাহলে সেই দ্রব্যের স্থিতিস্থাপকতা বেশি হবে। দ্বিতীয়ত, দ্রব্যের স্থায়িত্ব। যে দ্রব্য স্থায়ী দ্রব্য, অর্থাৎ বাড়ি, ঘর, গাড়ি, আসবাবপত্র, যেগুলো একবার কিনলেই দীর্ঘদিন চলে যায়, সেক্ষেত্রে দামের হ্রাস বৃদ্ধি চাহিদার ওপর তেমন একটা প্রভাব বিস্তার করে না। অর্থাৎ স্থায়ী দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা তুলনায় কম বা অস্থিতিস্থাপক, কিন্তু যেগুলো অস্থায়ী দ্রব্য সেক্ষেত্রে স্থিতিস্থাপকতার তুলনায় বেশি। 3 নম্বর, দ্রব্যের বিকল্প ব্যবহার। যে দ্রব্যের বিকল্প ব্যবহার আছে তার স্থিতিস্থাপকতা বেশি। যেমন বিদ্যুৎ। বিদ্যুতের দাম যদি বেড়ে যায়, বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা পরিমাণ কমে আসবে, আবার দাম কমে গেলে নতুন নতুন ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বাড়বে। এই জন্য যে দ্রব্যের বিকল্প ব্যবহার আছে তার স্থিতিস্থাপকতা বেশি, যার বিকল্প ব্যবহার নেই তার স্থিতিস্থাপকতার তুলনায় কম। ভোগ বিরতির সম্ভাবনা। নেক্সট, যে দ্রব্যের ভোগ আপাতত স্থগিত রাখা যাওয়ার সম্ভাবনা আছে তার স্থিতিস্থাপকতার তুলনায় বেশি। যেমন বিলাস দ্রব্য। কিন্তু যে দ্রব্যের ভোগ থামিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেটার তুলনায় অস্থিতিস্থাপক। আর শেষ আমরা একটা কথা বলতে পারি যে অভ্যাস বা নেশা। নেশার দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা খুব কম, অর্থাৎ দ্রব্যের দাম যাই হোক না কেন সে দ্রব্যটি কিনবেই। এই অভ্যাস বা নেশার দ্রব্যের স্থিতিস্থাপকতা তুলনায় অনেকটাই কম। এবার আমরা আলোচনা করব অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ধারণার গুরুত্ব কী।
প্রথম আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো চাহিদার উপর দাম পরিবর্তনের ফলাফল বিশ্লেষণ। দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন কীরূপ হবে তা চাহিদার স্থিতিস্থাপকতার দ্বারা বোঝা যায়। কোনো দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হলে তার দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার বিশেষ পরিবর্তন ঘটে। অপরদিকে চাহিদা অস্থিতিস্থাপক হলে দামের পরিবর্তনের ফলে চাহিদার সামান্য পরিবর্তন ঘটে। দ্রব্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের ক্ষেত্রে বিক্রেতাকে দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হয়। দ্বিতীয়ত, দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার ধারণাটির বিশেষ গুরুত্ব আছে। কোনো একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদকের স্থিতিস্থাপকতার দ্বারাই গড় আয় এবং প্রান্তিক আয়ের মধ্যে নিম্নলিখিত বা সম্পর্কটি আমরা বের করতে পারি, যেখানে MR = AR × 1 - 1/E, যেখানে E সমান হলো স্থিতিস্থাপকতা। এটাকে অন্যভাবে বলা যায় AR = MR × E/E - 1। তিন নম্বর হলো একচেটিয়া কারবারির ক্ষেত্রে। একচেটিয়া কারবারির দাম নির্ধারণের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতার ধারণাটির গুরুত্ব অপরিসীম। একচেটিয়া কারবারি দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হলে সে দ্রব্যটির দাম কম রাখবে, কারণ দাম কম হলে চাহিদা অনেক বেশি হবে, ফলে তার মোট বিক্রয়লব্ধ আয় ও মুনাফাও বেশি হবে। পক্ষান্তরে দ্রব্যটির চাহিদা অস্থিতিস্থাপক হলে একচেটিয়া কারবারি দ্রব্যের দাম বেশি রাখবে, কারণ দাম বেশি হলেও দ্রব্যটির চাহিদা বিশেষ হ্রাস পাবে না। তাছাড়া একচেটিয়া কারবারি দ্রব্যের দাম পৃথকীকরণ এর ক্ষেত্রেও এর প্রয়োজন পড়ে। যে বাজারে দ্রব্যটির চাহিদা স্থিতিস্থাপক সেখানে অপেক্ষাকৃত কম দাম, এবং যে বাজারে দ্রব্যটির চাহিদা অস্থিতিস্থাপক সেখানে অপেক্ষাকৃত বেশি দাম আদায় করে। নেক্সট, কর আরোপের ক্ষেত্রে সরকার কর স্থাপনের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতার ধারণাটির বাস্তব প্রয়োগ দেখা যায়। দ্রব্যটির চাহিদা স্থিতিস্থাপক হলে অপেক্ষাকৃত কম পরিমাণে কর এবং দ্রব্যটির চাহিদা অস্থিতিস্থাপক হলে অপেক্ষাকৃত অধিক পরিমাণে কর আরোপ করা হয়। যার বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই, প্রত্যেকটা বাজেটে সাধারণত নেশার দ্রব্যাদির ওপর বেশি পরিমাণে কর আরোপ করা হয়, কারণ এর দাম বেশি হলেও চাহিদা পরিমাণ মোটেও হ্রাস পায় না। এটা অস্থিতিস্থাপক বলেই এটা সম্ভব। নেক্সট, কর চালানের ক্ষেত্রে ক্ষেত্রেও স্থিতিস্থাপকতার ধারণাটির গুরুত্ব আছে। অস্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন দ্রব্যের উপর কর আরোপ করলে বিক্রেতা দ্রব্যটির দাম বৃদ্ধি করে ক্রেতার উপর করের বোঝা চালান করে দিতে পারবে, কারণ অস্থিতিস্থাপক দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও ক্রেতাদের তা ক্রয় করতেই হবে। অপরদিকে স্থিতিস্থাপক দ্রব্যের উপর কর আরোপ করলে বিক্রেতা করের বোঝা সহজে চালান করে দিতে পারে না, কারণ স্থিতিস্থাপক দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা বিশেষভাবে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। মোট কথা, বিক্রেতা তার করের ভার কতখানি ক্রেতার উপর চালান করে দিতে পারবে তা নির্ভর করে দ্রব্যটির চাহিদার স্থিতিস্থাপকতার মানের উপর। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা সংক্রান্ত সমস্ত আলোচনাটাই আমরা এখানে করলাম। তোমরা এটা মন দিয়ে দেখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাবে। ধন্যবাদ।